নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে না দিলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুমকি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন বিএনপির নির্বাচিত সাংসদরা। খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপির এসব হুমকিকে জুজুর ভয় আখ্যায়িত করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনের নামে যদি বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণ তাদের ঘর থেকেই বের হতে দেবে না। তবে বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে চাইলে তাতে সরকার বাধা দিবে না জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব বেগম খালেদা জিয়ার জন্য তা করেছেন, এর বাইরে আর কিছুই করার নেই। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে কি বার্তা দিচ্ছে তার দল বিএনপি এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ? এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুর পাশাপাশি এই সময় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা নিয়ে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পর এই প্রথম কোনো মেয়রকে দল থেকে বহিষ্কার করায় প্রশ্ন উঠেছে, এখন তিনি মেয়র পদে থাকতে পারবেন কিনা। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে কি বার্তা দিল আওয়ামী লীগ? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে যুক্ত আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এবং আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বলে আশা করছি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আজকে রাজকাহনে যেটি শিরোনাম ঠিক করেছি, রাজনীতির বার্তা কি। আমি শুরুতে শুরু করে যেই বিষয়টি শেষে বলছিলাম সেটি দিয়ে আমি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আওয়ামী লীগের মেয়র, গাজীপুরের মেয়রের কথা বলছি জাহাঙ্গীর আলম, তাকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো। ক্ষমতাসীন দলের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কি মনে হচ্ছে, কি বার্তা দিল দলটি? এটা দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত, তো এটা নিয়ে খুব একটা আলোচনায় বিশেষ বিবেচনায়। তবে হয়তো একটা লোক সারা জীবন সে একটা রাজনৈতিক দল করে, তার তো অনেক শ্রম আছে, অনেক শ্রম আছে, অনেক ত্যাগ আছে, অনেক হয়তো ঝুঁকে নিয়েছে। ছোট্ট একটা ভুল করতে পারে, হয়তো ক্ষমা করে দিতে গেলে পারতো। তারপর সেটা তাদের দলের সিদ্ধান্ত, তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা অন্য দলের মানুষ, আমরা তো বেশি কিছু বলা উচিত নাই। দলের শৃঙ্খলার জন্য হয়তো বা তারা এটা করেছে, এটা হয়তো বলবো। জি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সংক্ষিপ্ত মন্তব্য। আমি মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকে জানতে চাই যে এখন যেটি আলোচনা হচ্ছে তার মেয়র পদ থাকবে কিনা। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন যে আইন দেখে বলতে হবে মেয়র পদ থাকবে কিনা। এরকম ঘটনা যেহেতু দলীয় প্রতীকে নির্বাচনের পরেই প্রথম হচ্ছে, আসলে কি হবে? আপনিও একজন আইনজ্ঞ, মানে কি সিদ্ধান্ত আসতে পারে? ধন্যবাদ আপনাকে। আজকে সশস্ত্র বাহিনী দিবস। আমি দেশের সশস্ত্র বাহিনীর সকল সদস্যদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, কারণ এ দেশ, জাতি, বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি বৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেয়র জাহাঙ্গীরকে দলীয় পদ থেকে বহিষ্কার করার ফলশ্রুতিতে তার মেয়র পদের কি অবস্থাটা হবে, আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আমি গভীরভাবে আইন খতিয়ে দেখেছি। সংসদ সদস্যদের যেমন যোগ্যতা অযোগ্যতা পদ হারাবার বিষয় উল্লেখ করা আছে, যেহেতু সিটি কর্পোরেশনের প্রতীক নিয়ে নির্বাচন করার যে প্রভিশনটা করা হয়েছে সেই অনুযায়ী সিটি কর্পোরেশন আইন কিন্তু সেভাবে সংশোধন করা হয়নি। কাজে কোথাও কিন্তু সুনির্দিষ্টভাবে একথা নাই যে তার দলীয় পদ হারালে তিনি মেয়র পদ হারাবেন। এখন তার মিসকন্ডাক্ট যদি গণ্য করা হয়, নানা রকম অসদাচরণ আছে, সেই বিষয় যদি গণ্য করা হয়, তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সরাসরি তিনি দলীয় সদস্য পদ হারালে মেয়র পদ হারাবেন, এইরকম প্রভিশন কিন্তু আইনে নাই। হয়তো আইন সংশোধন হলে তখনকার অবস্থাটা ডিফারেন্ট হতে পারে। জি, মাননীয় মন্ত্রী, আইনের ব্যাখ্যাটা বুঝলাম, কিন্তু আরেকটা প্রশ্ন সাথে সাথে করতে চাই যে এরকম দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা অশোভন কথা নিশ্চয়ই গাজীপুরের মেয়র একদম বঙ্গবন্ধুকে নিয়ে হয়তো কটূক্তি করেছেন, যার কারণে তার শাস্তিটা আমরা একদম সাথে সাথে দেখতে পাচ্ছি। কিন্তু আমি বলছি বসুরহাটের মেয়র কাদের মির্জার কথা, তিনি তো ওরকম অনেক বক্তব্য বললেন, সেই বক্তব্যগুলো কি সত্যি নাকি? যদি সত্যি না হয় কোনো ব্যবস্থা কি হলো? আমরা দেখলাম একজন এমপি তিনি একজন ইউএনওর সাথে কথাবার্তা বলার সময় কি অশালীন ভাষায় গালিগালাজ করলেন, তার বিরুদ্ধে তো কোনো দল ব্যবস্থা নিল না। মানে এগুলো কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ নয়? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নই। নীতি নির্ধারণী পর্যায়ের কথা বলা আমার জন্য শোভন নয়। তবে একজন
দলের কর্মী হিসাবে আমার কাছে মনে হয় যে সকলের জন্যই আওয়ামী লীগের এই সিদ্ধান্ত একটি বার্তা, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের অভ্যন্তরে কিন্তু অনেক সাহসী পদক্ষেপ নিয়ে অতীতেও দেখিয়েছেন। আমাদের ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ছিলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। আমাদের দুইটি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মেয়াদ পূর্তির পূর্বেই তাদের কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নেতারা কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশনে রয়েছেন, ক্রিমিনাল প্রসিডিং ফেস করছেন, মফস্বলে অনেককে বহিষ্কার করা হয়েছে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ প্রবীণতম রাজনৈতিক দলের ডিসিপ্লিন যাতে কর্মী নেতারা মেনে চলেন, সেজন্য তিনি পদক্ষেপ অতীতে নিয়েছেন, সাম্প্রতিক সময় নিয়েছেন। আমার ধারণা যে আরো অনেক ক্ষেত্রে তিনি নিতে পারেন। নিশ্চয়ই নিতে পারেন, কিন্তু কার বিরুদ্ধে সেই ডিসিপ্লিনারি অ্যাকশনটা হবে আর কার বিরুদ্ধে হবে না, সেটা কি আর অন্য কিছুর উপর নিয়ন্ত্রণ নির্ভর করে, নাকি ডিসিপ্লিন ভঙ্গের উপরই যদি নির্ভর করে? যদি তাই করে তাহলে তো এখানেও ব্যবস্থা দেখবার কথা ছিল নাকি মাননীয় মন্ত্রী? আমার ব্যক্তিগত ধারণা, যখনই যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দৃষ্টিতে আসে, সেখানে কিন্তু সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দলের সভানেত্রী হিসাবে সকলের সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা গ্রহণ করেন। এরকম যদি আরো তথ্য উপাত্ত তার সামনে আসে, ইতিমধ্যে তিনি কিন্তু সকল সাংগঠনিক সম্পাদকদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন রকম পর্যায়ে রিপোর্ট সংগ্রহ করার জন্য। হয়তো সেই রিপোর্টগুলো আসার পরে দেখা যাবে যে আরো অনেক ব্যবস্থাও হতে পারে বলে আমার ধারণা। জি জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। একটু আসি এবারে, আমি খুব ভালো হতো যদি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপিকেও পেতাম এই বিষয়ে একটা মন্তব্য নিয়ে আমি পরের প্রসঙ্গটিতে যেতাম। কথা বলতে চাই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি কর্মসূচি পালন করেছে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার দলের বিষয়ে আপনার কাছ থেকে শুরু করি এই প্রসঙ্গটি। বিএনপি মহাসচিব বলছেন সরকার পতনের আন্দোলনের কথা। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি মহাসচিব বলছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অমানবিক বক্তব্যও দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন যেটি বলছিলেন যে তার কাছ থেকে আর কি আশা করা হচ্ছে, আর কি আশা করা যায়। তিনি বিএনপির সময় 21শে আগস্টের ঘটনার কথা বলছেন, যেখানে দণ্ডিত আসামি তারেক রহমান পলাতক আসামি হিসাবে আছেন। সংসদে 22 জন সেই ঘটনায় মারা গেল, একদিন আলোচনা করতে দেওয়া হয় নাই, এবং বরঞ্চ বলা হয়েছে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছেন। এরকম কথা যখন বলা হচ্ছে, তখন সেই দলটি কেমন মানবিকতা আসলে আশা করে ক্ষমতাসীন দল এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে? আসলে কতটা করতেও পারে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন? ধন্যবাদ। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, প্রায় ৭৭ বছর বয়স, তিনি খুবই অসুস্থ। তার শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, এবং ক্রিটিক্যাল সেজন্য তার পরিবার থেকে চাচ্ছে, আমাদের নেতা কর্মীরা দেড় বছর চাচ্ছে তার জন্য ভালো চিকিৎসা হয়, এবং তার জীবন মরণের এখন সংকট চলে আসছে, এবং বিদেশি চিকিৎসার জন্য, তার উন্নত চিকিৎসার জন্য আমরা যাচ্ছি। এবং এটা তার মেডিকেল বোর্ড আছে, আপনারা জানেন, মেডিকেল বোর্ডও তো রিকমেন্ড করেছে। শুধু তাই নয়, এটা গভর্নমেন্টও জানে, সরকার একটা হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে, কি চিকিৎসা হচ্ছে, সরকার জানা না, এটা সঠিক না। সরকার জানান শারীরিক ক্রিটিক্যাল। এখন প্রথম কথা হলো যে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন ওনার সাময়িক সম্মেলনে, তার কথা মধ্যে একটা প্রতিহিংসা আছে। উনি যদি বলতেন যে ঠিক আছে, সিম্পল, আমি কি করবো, এই পর্যন্ত করছি, উনি কিন্তু বলেছেন আগে 21 আগস্ট 15 আগস্ট এসে বলে তুলে, তারপর উনি বলছেন এটা। অর্থাৎ ওই জন্যই বেগম খালেদাকে ওনাকে চিকিৎসা করতে দিচ্ছেন না। এটা যদি ওনার কিন্তু ওই কারণেই প্রতিহিংসাটা ওনার বক্তব্যের মধ্যে আছে, প্রতিহিংসার কথাটা আছে। আমরা এটা আশা করি না। আর যে সময় 15 আগস্ট ঘটনা ঘটেছিল, এটা আওয়ামী লীগের চাচারা করছে, আওয়ামী চাচা, প্রধানমন্ত্রীর চাচা নেতৃত্বে হয়েছে। 22 জন মন্ত্রী, আগের 22 জন মন্ত্রী খুরনা মোস্তাকের সঙ্গে শপথ নিয়েছে। শুধু পার্লামেন্টে একটা পার্লামেন্ট ছিল, এখানে বেশিরভাগই এমপি ছিল আওয়ামী লীগ, সেখানে নিন্দা প্রস্তাব করে নাই। সেখানে বেগম খালেদার সম্পর্ক কি? যেগুলো জিয়া রহমান তো সম্পর্ক নেই, জিয়া রহমান কিছু ছিল না। তারপর 21 আগের ঘটনা, এটা তো সেনাবাহিনীর যে মইনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতা থাকার জন্য পরিস্থিতি সৃষ্টি করেছিল, পরিবেশ সৃষ্টি করেছিল। সত্যিকার তুলনায় যদি কেউ মেরে ফেলতে চাইতো, মেরে ফেলতে পারতো না, কিন্তু তারা একটা পরিস্থিতি সৃষ্টি করছিল ক্ষমতা আসার জন্য, 111 সৃষ্টি করার জন্য করেছে, আমি মনে করি। এগুলো বিচারও হয়েছে, বিচারের শাস্তি হয়েছে, এবং
দুইটা বিচারে কিন্তু দুইটাই শাস্তি হয়েছে, কিন্তু বিচার হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থাকালীন সময়। বেগম খালেদা এখানে ইনভলভ করে কেন বেগম খালেদার সাথে এইসব ঘটনা নিয়ে আসছে আমরা জানি না। এখন আসলে যেটা হলো যে তার পরিবারের পক্ষ থেকে একটা আবেদন করেছিল, প্রথম জেলে থাকাকালীন সময় আবেদন করেছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত ডেট করছিল। তখন গিয়ে উনি সরকারি তাকে জেলখানা থেকে সুস্থ খালেদা জেলে নিয়ে গেলো, মিথ্যা মামলা আমরা বলবো। ওই টাকা এখনো পড়ে আছে, যে টাকা নিয়ে মামলা করছে। বেগম খালেদা কোনো ট্রাস্টি ছিল না এসবের মধ্যে, ওই টাকা পড়ে আছে, তাই কেস ওটা ওই বিচার নিয়ে এখন কথা বলতে চাই না। বিচার বাংলাদেশের বিচার ব্যবস্থা কি এটা তো সবাই জানে, আমি সেটা বলতে চাচ্ছি না কিছু। যাই হোক, এরপরে আমরা আদালত জামিন চাইলাম সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব বেগম খালেদার জামিনের বিরোধিতা করলো। তার চিকিৎসা চাইলাম, চিকিৎসা করতে দিল না। তাকে চিকিৎসা করতে বললাম, পিজি হাসপাতাল তার চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসা করতে বলছেন না, পিজি হাসপাতাল রাখবে। পিজি হাসপাতালে 2.5 বছর কি চিকিৎসা করছে, পিজি নবাস ছিল, নোবডি নোস অ্যাবাউট দ্যাট, তার পরিবার জানা না কেন। কিন্তু তখন তো ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, একটু প্রশ্নটা করি তাহলে, মেডিকেল বোর্ড তো তখনও তো বেগম জিয়ার পছন্দের চিকিৎসক ছিলেন মেডিকেল বোর্ডে, কেন জানবে না মেডিকেল বোর্ড? যে মেডিকেল বোর্ডের চেয়ারম্যান কে ছিল? সরকারি হাসপাতালেরা, হাসপাতাল সরকারি হাসপাতাল, পিজি হাসপাতাল সরকারের মেডিকেল বোর্ডকে আমরা বলছি বাইরে হাসপাতাল, বাইরে বোর্ড দিয়েছেন আপনারা, জানেন তো, ওরাই বানিয়েছে বোর্ড বানিয়ে বলছে এখানে চিকিৎসা করাচ্ছে। এবং কি ট্রিটমেন্ট করেছে এখন জানেন? আসলে ট্রিটমেন্ট করেছিল, চেক আপ তো হয়নি, 2.5 বছর চেক আপ করতে পারেন উনি। ওনার পায়ের নি জানেন আপনারা রিপ্লেসমেন্ট করেছে, ওনার শারীরিক অবস্থা কন্ডিশন এই বয়সে, এই সিচুয়েশনে প্রতিনিয়ত চিকিৎসা চেক আপ করার কথা ছিল, চেক আপ হয়নি 2.5 বছর। তারপর ধর সত্যি চিকিৎসা করছে তাকে তো মারার জন্য চিকিৎসা করছে, ব্যবস্থা করছে, আমরা জানি না, পরিবারও জানে না। আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। মানে পরিবার জানে না, কেউ জানে না, কেন জানে না? মেডিকেল বোর্ডে ছিল, এটাই আমি প্রশ্ন করছিলাম যে তিনিও জানেন না। মানে বেগম জিয়ার পছন্দের চিকিৎসকও তো মেডিকেল বোর্ডে ছিল। আপনি বললে আমি নামটাও মনে করে আপনাকে বলতে পারি। আমরা বলছিলাম স্পেশাল হাসপাতাল চিকিৎসার জন্য তারা পিজিটি করবে। আগে আমি ছিলাম সেই মামলায়, সেখানে ছিলাম। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব বললেন না, পিজিতে বেস্ট হবে, পিজিতে করবো। পিজিতে বলছে বলে পিজিতে দিয়েছে, আমরা বলছি পিজিতে না, আমরা বলছি হয়তো এবার কেয়ার। এটি ঠিক যে আপনাদের পছন্দ অনুযায়ী সেই সময় হয়েছিল না, এখন আপনারা এবার কেয়ারে চিকিৎসা করাচ্ছেন। আমি আমাদের সঙ্গে কাজী ফিরোজ রশিদ এমপি যুক্ত হয়েছেন, একটু তাকেও যুক্ত করে নিয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি কাজী ফিরোজ রশিদ এমপি আপনাকেও। এবং যেটি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বলছেন, আমরা আগে একটি প্রসঙ্গ কথা বলে ফেলেছি, এই প্রসঙ্গতেই যদি আসি যে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বিষয় যেগুলো বলছেন যে 21শে আগস্টের সাথে বেগম খালেদা জিয়াকে কেন নিয়ে আসা হচ্ছে তিনি বুঝতে পারছেন না। আসলে কোনো নিয়ে আসবার কি কোনো কারণ আপনি আছে বলে মনে করেন কিনা, একটি মানে সংসদে বিরোধী দলের একজন রাজনৈতিক নেতা হিসেবে? জি এই প্রতিহিংসা সম্পর্কে আপনি একটু বলবেন কাজী ফিরোজ রশিদ এমপি। আমাকে কোন ব্যাপার প্রশ্ন করেছেন আরেকটু বুঝিয়ে বলেন। আপনি যদি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের বক্তব্য, আমি আশা করছিলাম যে আপনি ওই অংশ থেকে শুনেছেন যে আমি প্রথম শুনেছি গাজীপুরের মেয়র সাহেবের কথা কিছু শুনেছি আমি। হ্যাঁ, ওই প্রসঙ্গটি আমরা আলোচনা করেছি। আপনি চাইলে আমি ফিরোজকে বলি, বলুন। আমি প্রধানমন্ত্রী যে সাংবাদিক বক্তব্য ছিল সেখানে ছিল 15 আগস্ট 21 আগস্ট, এবং তারপর আমি আর কি করবো, এই বক্তব্যের মধ্যে ছিল প্রতিহিংসা ছিল। উনি সিম্পল বলতেন যে বেগম খালেদার জন্য এটা করেছে, উনি কিন্তু ওইটা তুলনা করে এসে এর থেকে বেশি কিছু করতে পারবো না। কাজী ফিরোজ রশিদ এমপি এই বিষয়ে জানতে চাইছিলাম। ধন্যবাদ। আসলে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি আছেন সরকারের হেফাজতে, কারাগার থেকে বের করে ওনাকে যে বাড়িটা রাখা হয়েছে সেখানেও সরকারের হেফাজতে উনি আছেন। এখন উনি আছেন একটি বিশেষ হাসপাতালে চিকিৎসার জন্য। তাদের পরিবার থেকে বলা হয়েছে যে বিদেশে নিয়ে চিকিৎসাটা করাইলে ভালো হবে। আমরাও একমত যে ওনার যে শারীরিক অবস্থা, ওনার বয়স, সবকিছু মিলিয়ে এদেশ থেকে বিদেশে নিঃসন্দেহে চিকিৎসা অনেক ভালো হয়। এই দেশে যে পরীক্ষা নিরীক্ষা, তার উপরে কিন্তু বিদেশে যখন আমরা নিয়ে যাই ওগুলো দেখতেই চায় না, এক গাদা কাগজ দিয়ে যখন যাই ওইগুলো রাখেন, বাংলাদেশের পরীক্ষা তো ওইগুলো আমরা দেখবো না, নতুন করে আমাদের মাত্র এই কয়েকটা পরীক্ষা করে নিয়ে আসেন। আপনাদের এতগুলো টেস্ট কে দেখবে, সময় আমাদের কম, ডাক্তার বলে।
সে আমি সিঙ্গাপুরে বলি, ব্যাংককে অথবা ভারতে বড় বড় ডাক্তারখানা দেখেছি আমি। যাই হোক, এখন নির্ভর করে সরকারের সদিচ্ছের উপরে। আইন এখানে বড় বাধা না। এখানে মাহমুদুল খোকন সাহেব ভালো করে জানেন, আরেকজন আছেন আমাদের বন্ধু তো সমরেজা সাহেব, ভালো করে জানেন যে আইন কোনো বাধা না। এই সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে সবকিছু। আইন একটা অজুহাত, ওটা সবসময় সব সরকার দিয়ে থাকে। তাহলে কি প্রতিহিংসা, কোট করছি আমি, প্রতিহিংসা এখানে একটা বাধা না? ব্যাপার আসলে প্রতিহিংসা কেন, মানে একে অপরের প্রতি কোনো বিশ্বাস নাই, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কেন হারিয়েছে, কোথায় হারিয়েছে, সে পথ আপনারা খুঁজবেন, ওখানে আমি পিছনে যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে এখানে যদি বেগম খালেদা জিয়াকে বের করতে দুটো পথ আছে। একটা হচ্ছে সরকারের সাথে একটা সমঝোতা, অথবা আরেকটা হচ্ছে একটি আন্দোলন গড়ে তোলা। আন্দোলনে যখন সরকার দেখবে যে এটা বড় আন্দোলন, তার জন্য হচ্ছে আসলে অসুবিধা, তখন এটা তো ভালো, এই তো ছোট একটা মামলা, এর চেয়ে অনেক বড় মামলা, দেশদ্রোহী মামলা, ওই বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী মামলা, দেশকে উনি আগরতলা সেখান থেকে ছেড়ে দিচ্ছে, অত জনগণ দিতে। সেটা হলো একটি কথা। আরেকটা হচ্ছে সমঝোতা। আমরা জাতীয় পার্টি যেটা করেছিলাম, আমরা কিছু আন্দোলন করার চেষ্টা করেছিলাম, তারপর আমরা কিন্তু পর্দার আড়ালে সমঝোতা করেছিলাম, অস্বীকার করার কিছু নেই। দুইবার যখন উনি কারাগার থেকে নির্বাচিত হয়ে বেরোতে পারলেন না, তখন আমরা মনে করলাম যে আমাদের এখন সমঝোতা করতে হবে। তখন সমঝোতা করে আমরা বেরিয়ে যাচ্ছি। রাজনীতিতে হচ্ছে একটা কৌশলী খেলা। এখানে সমঝোতা করে, যুদ্ধক্ষেত্রেও তাই হয়। দেখেন, এখানে সমঝোতা ছাড়া উপায় নেই, হয় সমঝোতা করতে হবে সরকারের সাথে, অথবা আন্দোলন শুরু করতে হবে। আইন দেখাচ্ছে, আইনে কোথাও কিছু করে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে দুটি পয়েন্ট পেলাম, সমঝোতা বা আন্দোলন, এই দুটি নিশ্চয়ই ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে আমি পরের অংশে জিজ্ঞাসা করবো, মাননীয় মন্ত্রীর কাছ থেকেও জিজ্ঞাসা করবো। আইন কোনো বাধা নয়, এই প্রসঙ্গটিতে আপনার কাছে আসবো। ফিরছি রাজকাহনী বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমি যে প্রশ্নগুলো করব বলছিলাম, মাননীয় মন্ত্রীর কাছে যাবার আগে, আইনি বিষয়টিতে যাবার আগে, কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি যে প্রশ্নটি বলছেন একদম ছোট করে যদি সেই বিষয়ে একটু শুনতে চাই, যে আপনি বলছিলেন যে যখন বিদেশে চিকিৎসার জন্য যান, তখন বিদেশি চিকিৎসকরা দেশের যে পরীক্ষা নিরীক্ষা তার উপর আস্থা বা ভরসা পান না, দেশের চিকিৎসার উপর ভরসা পান না। তাহলে সাধারণ মানুষ যারা আমরা বিদেশের চিকিৎসা নিতে এভাবে কথায় কথায় যেতে পারি না, তারা দেশের চিকিৎসার উপর কিভাবে ভরসা করব? বিএনপি যেমন বলছে যে খালেদা জিয়ার কিছু হলে দায় দায়িত্ব সরকারের, আর সাধারণ মানুষের যদি চিকিৎসা, দেশের চিকিৎসায় কিছু না হয়, সেই দায় দায়িত্ব তাহলে কার? কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন আশা করি। আমাকে বলছেন? জি, আপনাকে বলছি, আপনার কথা থেকেই প্রশ্নটি করছি। সরকারের দায়িত্ব না, দায়িত্ব আমাদের ভাগ্যের। আমরা ভাগ্যকে দায়ী করি। কারণ আপনি যখন একটা ডাক্তার কাছে যাবেন, আপনার একটু সর্দি কাশি হয়েছে, আপনাকে 16টা দেবে টেস্ট করতে। ওইখান থেকে ডাক্তার যখন 40% পায় বা 50% পায়, সেই টাকাটা তো আপনার আপনার এটা লাগেই না। আপনি আপনার নিজস্ব লোকের কাছে জানবেন না, এটা লাগবে না। এইটা এতগুলো করেছে কেন তাও সে জানে না। একটু পরে দেখবেন আপনি হাসপাতালে ভর্তি যান, একটু পরে একজন আসবে, প্রেসক্রিপশন চেঞ্জ, একজন দিয়ে গেছে, ও এইটার সাথে এটি করো, ও আর একটা টেস্ট আনো, তো এই টেস্টটা একটু করো। মানে দিনে 17 বার রক্ত নেবে। যতবার টেস্ট করবে ততবার আপনার টাকা ওখানে উঠতে থাকে, মিটারে উঠতে থাকে। এবং আপনি মডার্নার বাঁচেন ভাগ্যক্রমে, যখন বেরিয়ে আসবেন তখন এত বড়টা তোতা ধরে দেওয়ার মধ্যে দোকানের মতন যে আপনার মতো 1 মাসে এই বাঁচছে, এইটা আপনার দিতে হবে। মরা লাস্ট বাইট করলে ওই টাকা দিতে হয়, তাজা বাইট করলে ওই টাকা দিতে হয়, ভালো করে। অতএব এখানে সবাই এটা জানে, যারা হাসপাতাল মালিক তারাও জানে। হাসপাতাল বানানো হয় টাকা বানানোর জন্য, কমার্শিয়াল, এটা জনগণের সেবার জন্য না। সমস্ত বড় লোকরা হাসপাতাল বানায়, টাকা ইনভেস্ট করে, ব্যাংক থেকে শত কোটি টাকা আনে, ইনভেস্ট করে, এখানে শত শত কোটি টাকা ইনকাম। একটা হাসপাতাল দিয়ে 5টা হাসপাতাল করে। একটা হাসপাতাল ইনকাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে এটা করে। আমাদের এইখানে যেটা হয়, আমি দেখেন নারায়ণ হাসপাতাল, আমি ভারতে গেছি, ব্যাঙ্গালোর, সেখানে এখানে বললো যে এই রুগীর কোন চিকিৎসক, একজন রুগী আমার আত্মীয়, তাকে ওপেন হার্ট করতে হবে, যে করা সম্ভব না, তার ম্যাক্সিমাম বাঁচলে 2 মাস বাঁচবে, তাকে কিছু বলবেন, নিস্তলা রাখেন, চুপচাপ তাকে নিয়ে গেলাম ওখানে। সেটি দেখলো, দেখে বললো কি যে রিস্ক কত, নট এট অল। বলে এই ধরনের চিকিৎসা তোমরা কতটা করেন? অপারেশন তো বাংলাদেশে হয় নাই, তোমাদের দেশে হবে না,
কিন্তু আমি এভারেজ 25 থেকে 30টা অপারেশন করি প্রত্যেক দিন ওপেন হার্ট। তার মধ্যে এই ধরনের ওপেন হার্ট করতে হয় এত কমপ্লিকেটেড, মিনিমাম 5 থেকে 7টা এভরিডে, এবং একটাও কোনো রিস্ক নাই। ইনশাল্লাহ তুমি চুপ করে ঘুমাই থাকো। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, তাই এটা। আর আমরা যত পরীক্ষা নিরীক্ষা নিচ্ছি যে এগুলো দেখবো না কিছুই, আমার 2টো পরীক্ষা দেখতে হবে মাত্র। এই দুটো দেখবো, আর ওর কাছে একটু রক্ত নিয়ে নিতে দেখলো তোমাদের দেশের পরীক্ষা আমরা দিই না, প্রাধান্য দিই না। তাই এই জন্য আপনি ওবায়দুল কাদেরকে নিয়ে গেলেন বাইরে, ওনাকে নিয়ে গেছিল সবচেয়ে বিশেষ হাসপাতাল বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে, মেডিকেল ইউনিভার্সিটি। সেখানে কিন্তু বাইরের ডাক্তাররা যে চিকিৎসা করেছে আমি জানি, আমি নাম বলবো কে কে গেছিল। এবং তারপরে একটু যখন হয়েছে তাকে অর্ধ মৃত্যু অবস্থায় সিঙ্গাপুর নিয়ে গেছে, আমি তাকে রিসিভ করছি, আর মুরাদ সাহেব ছিলেন তখন সিটি সেক্রেটারি। এই দুইজনে আমরা রিসিভ করলাম, ওবায়দুল কাদের সাহেব এবং তার স্ত্রীর সাথে। ওনাকে নিয়ে ভিতরে ঢুকলো, ভাবি কাঁদতেছেন, তাকে নিয়ে আমরা বসলাম। রাতে 3টার মধ্যে বসে থাকলাম, কোনো ডাক্তার কিছু বললেন না। নার্স বলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না, আমরা কালকে জানবো, আমাদের মেডিকেল বোর্ড বসবে সবকিছু, তারপর তারা যা বলবে তাই। আমাদের মধ্যে প্রত্যেকদিন কথা বলে না তারা, কথা বলতে চায় না। সেই জন্য দেখেন এখানের সাথে ওখানে অনেক পার্থক্য। কাজী ফিরোজ হোসেন এমপি, আপনার বক্তব্য থেকে এটুকু স্পষ্ট হচ্ছে যে দেশে চিকিৎসার ব্যাপারে আস্থার যে সংকটের বিষয়টা আসছে উঠে, আস্থার সংকট খামাখা হয় না। যে চিকিৎসা আপনার দরকার নাই সেইটা শেষ দিতে থাকবে, যে পরীক্ষা আপনার দরকার নাই তার থেকে পরীক্ষা বেশি আপনি করাই নেবে। আপনারা মানে তিনটি দলের 3জন বিশিষ্ট রাজনীতিবিদ আছেন, আপনারা সরকারে ছিলেন এক বা একাধিকবার এবং আছেন। আপনারা যদি দেশের চিকিৎসার উপরে এই প্রশ্নগুলো তোলেন, সাধারণ মানুষকে কোন দায়িত্বে, জনগণের প্রতিনিধি আপনারা কোন দায়িত্বে এই চিকিৎসা ব্যবস্থার উপর ছেড়ে দেন আপনারা? সেই প্রশ্নটা তো বরাবরই রয়ে গেল। আমি মাননীয় মন্ত্রী আইনের জায়গাটিতে একটু আসি। মানে বিএনপি নেতারা সহ বিশেষজ্ঞরাও বলছেন, আইনজ্ঞরাও বলছেন আইন আসলে বাধা না, সদিচ্ছাটাই প্রশ্ন। এখানে আপনি আসলে কি বলবেন? আপনি আইনজ্ঞ হিসেবে কি বলবেন যে কোথায় বলা হয়েছে যে খালেদা জিয়া, আমরা তো জানি খালেদা জিয়াকে শুরুতে বলা হয়েছিল যে শর্তগুলো দেয়া, তাতে তাকে বাসায় বসে চিকিৎসা নিতে হবে। তারপরে তো সেই শর্তে পরিবর্তন হলো যে তিনি দেশের যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। তাহলে এই শর্তে কেন পরিবর্তন সম্ভব হচ্ছে না? আইন কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছে যে বিদেশে যেতে পারবেন না, সেই শর্তের পরিবর্তন কোথায় সমস্যা? দেখুন, এই প্রসঙ্গের কথা বলার পূর্বে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খোকন সাহেব খুবই আপত্তিকর কিছু কথা বলছেন, সেটাকে একটু পরিষ্কার করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিংটা সম্ভবত খোকন সাহেব দেখেননি, আমি দেখেছি। 3জন সাংবাদিকের প্রশ্ন, সর্বশেষ যিনি মাই টিভির একজন সাংবাদিক, তিনি খুব জোরালো ভাষায় যখন বলতেছিলেন মানবিকতা তথা ইত্যাদি উল্লেখ করে যে তার জীবন মৃত্যু বিভিন্ন রকম, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মম ও নিষ্ঠুর আচরণের যে বর্বরচিত অধ্যায়গুলি তার সঙ্গে করা হয়েছে, তার কিছু প্রসঙ্গ তুলে ধরে বলছেন যে এতদ সত্ত্বেও আমি তার প্রতি মহানুভবতা বা মানবিকতাপূর্ণ আচরণ করেছি। তিনি প্রসঙ্গগুলো উল্লেখ করেছেন, নিষ্ঠুরতার পাশাপাশি তিনি কি মহানুভবতা দেখিয়েছেন সেটা বলেছি। কাজে খোকন সাহেব যেটা বললেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিতর প্রতিহিংসা প্রতিচ্ছবি ছিল, না, প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিতর মহানুভবতা ছিল। যেমন ধরেন, কোন রেকর্ড আছে, খোকন সাহেব তো সিনিয়র লয়ার, আমার মতো উনি প্র্যাকটিস করেন, কাজী ফিরোজ প্র্যাকটিস করেন, উনি আমাদের চেয়ে অনেক বেশি সিনিয়র মানুষ। কোন বিচারাধীন আসামির সঙ্গে তার সেবা শুশ্রূষার জন্য একজন নির্দোষ লোককেও জেলে পাঠানো হবে ফাতেমাকে, এটা রেকর্ড আছে, কোথাও নাই। এটা শেখ হাসিনা করেছেন, এটা হচ্ছে তার মহানুভবতা। তিনি তো ইচ্ছা করলে বলতে পারতেন না আসামির মতো থাকবে, তার জন্য বাইরের থেকে লোক সাপ্লাই দেবো কেন? তিনি মহানুভবতা দেখিয়েছেন। একইভাবে তার সাজা হওয়ার পরে তাকে কেন্দ্রীয় কারাগারে না রেখে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে, যেখানে তার প্রপার ট্রিটমেন্ট হয়, কেয়ারিং হয়, নার্সিং হয়, সেখানে রেখেছেন। তারপরে যখন তাকে বাসায় স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন, নিজেদের মতো ডাক্তার পছন্দের সুযোগ করে দিয়েছেন, নিজের খাওয়া, নিজের পড়া, নিজের লোকজনদের সঙ্গে মেলামেশা, মনে হয় যেন একেবারে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছেন। কখন? যখন 2টি কোর্টে তাকে সাজা বহাল রেখেছে। এইগুলো কি মহানুভবতা না? সেই প্রসঙ্গের কথা বলতে গিয়ে বলেছেন যে আমার সঙ্গে এই আচরণ করা হয়েছে, তা সত্যটা করেছি। আজকে কিন্তু শেখ হাসিনা ফিজিক্যালি পার্টলি প্যারালাইজ, তার একটা হিয়ারিং পার্ট 21 আগস্টের গ্রেনেড হামলার আক্রমণে কিন্তু তিনি একটা
তার শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু সেই 21 আগস্টের গ্রেনেড হামলার কথা খোকন সাহেব বললেন, যেটা মঈনুল আহমেদ তারপর ফখরুদ্দিনরা করেছেন। আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার করেছে, বিএনপির প্রতিমন্ত্রী ছিল, বিএনপি চেয়ারপারসনের ছেলে ছিল, বিএনপির উপমন্ত্রী ছিল, এবং জেনারেল রুমি যিনি ডিজিএফআই এর প্রধান ছিলেন তিনি সাক্ষ্য দিয়ে বলছেন যে আমরা যখন বলতেছি যে এই ঘটনার সঙ্গে সম্পৃক্তরা পাকিস্তানে চলে যাচ্ছে, তখন উষ্মা প্রকাশ করে দিতেন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, বলছেন যে এটা সিআইডি দেখবে, তোমাদের এসবের ভিতর কি। এরকম ভাবে ঘটনাটাকে প্রবাহিত করে পার্শ্ববর্তী একটি দেশ থেকে করে গেছে। এই জাতীয় একটা আষাঢ়ে গল্প রচনাও করেছিলেন জজ মিয়াকে দিয়ে। এই কাহিনীটি তো বিএনপি করেছিলেন। তা সত্ত্বেও যে শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন, সেখানে যদি খোকন ভাই দেখেন যে শেখ হাসিনার কথার ভিতরে প্রতিহিংসা ছিল, তা না। বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি না করে কিভাবে উদারতা দেখানো যায়, শেখ হাসিনার জীবদ্দশায় তার বাবার খুনিদের পার্লামেন্টে নিয়ে আসা, শেখ হাসিনার জীবদ্দশায় তার বাবার খুনিদেরকে প্রতিষ্ঠিত করা, এ জাতীয় রাজনীতি চোখের সামনে দেখেছেন শেখ হাসিনা। তারপরে কিন্তু প্রতিহিংসা রাজনীতি করেন নাই। ইভেন বঙ্গবন্ধু হত্যার মামলায় তিনি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততার সঙ্গে বিচারটাও করেন নাই, অর্ডিনারি ট্রায়াল হয়েছে সেইভাবে করছেন। তার নিজের উপর যে হামলা 21 আগস্টের, সেটাও কিন্তু সেইভাবে দেখেছেন। আমি এটা দ্বারা বলতে চাচ্ছি, খোকন ভাই যে কথাটা বলছেন এটা সঠিক না। আরেকটা বলছেন যে 15 আগস্টের ঘটনাটা তো তার চাচা। আমাকে একটা বিরতিতে যেতে হবে মাননীয় মন্ত্রী, একটা বিরতিতে আমাকে যেতেই হবে, কিন্তু আইন কি করে বাধা হচ্ছে এই প্রশ্নটার উত্তর আমি একটু জানতে চাই। আমি বিরতির পরে এসে খুব সংক্ষেপে এটা শুনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কাছে তার দলের বিষয়ে প্রশ্ন নিশ্চয়ই জানতে চাইব। আমি বিরতি থেকে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মাননীয় মন্ত্রী, বিরতির মধ্যে আপনারা কথা বলছিলেন ফাতেমাকে খালেদা জিয়ার সহযোগী হিসেবে দিতে আইন কোনো বাধা হয়ে দাঁড়ানো না, মানবিকতার প্রশ্নে ওই জায়গাটিতে ছাড় দিয়ে দেওয়া হলো। এখানে আইন কেন এত বাধা হয়ে দাঁড়াচ্ছে যে আইনের জন্য বিদেশে যেতে দেওয়ার অনুমতি দেওয়া যাচ্ছে না? মানে আইনটা বাধা কেন? দেখুন, এই জায়গায় কিন্তু একটু লিগ্যাল অ্যাসপেক্টস আসতে হবে। খালেদা জিয়ার কিন্তু যে মামলাটিতে সাজা হয়েছে, এছাড়া আরো অনেকগুলো মামলা আছে। সেই মামলায় কিন্তু তিনি জামিনে আছেন। যে জামিননামাটা কোর্টে দাখিল করা হয়, সেই জামিননামায় কিন্তু দুইজন জামিনদার থাকেন, একজন লয়ার আর একজন স্থানীয় জামিনদার। ওই জামিননামায় কিন্তু লেখা থাকে যে আগামী এত তারিখে এই আসামিকে উপস্থিত করার জন্য আমি জামিনদার থাকলাম। এখন যতগুলি মামলা উনি জামিনে আছেন, আপনি খোকন সাহেবকে জিজ্ঞাসা করেন, কোন আদালত থেকেই ওনাকে একটা পারমিশন চেয়েছে যে জামিনে থাকা অবস্থায় আমি বিদেশে যাতে যেতে পারি, আমাকে পারমিশন দাও? কোথাও ওনারা চাননি, নাম্বার ওয়ান। তাহলে আদালতে যে শর্তটা রয়েছে, সেই শর্তকে ওভারলুক করে কিভাবে করবে? এক। নাম্বার টু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সরকার চাইলে তো মাপও করে দিতে পারে তার দণ্ড। মাপের জন্য কোনো আবেদন করেছেন সরকারের কাছে অথবা রাষ্ট্রপতির কাছে? ওনারা কেউ করেন নাই। যদি না করে থাকেন আইনসঙ্গত ভাবে, তাহলে সুয়া মতো কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ কিন্তু এই ক্ষেত্রে কোথাও নেই। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দুটো প্রশ্নেরই উত্তর, কেন আদালত থেকে পারমিশন চাচ্ছেন না ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এবং কেন মাফ করার একটা আবেদন করছেন না, যদি এটাতে একটা সমাধান মেলে? মাননীয় মন্ত্রী ওনার কথা থেকে কিন্তু আমি সূত্রের কথা বলছি। বেগম খালেদার ভাই যারা স্বামী ইস্কান্দার সাথে দরখাস্ত দিয়েছিলেন, সেখানে কিন্তু আইনের কথা উল্লেখ নাই, 401 উল্লেখ ছিল না। উল্লেখ ছিল তার শারীরিক অবস্থার ভালো, তার মুক্তি চাই। সরকারি মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে সরকারি 401 দ্বারা খুঁজে তাকে মুক্তি দিয়েছে, রাইট? তো আইন সরকারে খুঁজবে, তার কি মুক্তি দেবে? সরকারি ব্যবস্থা করবে। আমি তো দণ্ড মওকুফ চেয়েছেন, কোথাও বলেন দণ্ড মওকুফ চেয়েছেন কিনা? শোনেন, তারপর যেটা আমি তো জামিন চেয়েছিলাম হাইকোর্টে, সরকার বিরোধিতা করেছে জামিন, আওয়ামী লীগ সরকার বিরোধিতা করেছে জামিনের, কিন্তু হাইকোর্ট জামিন দিল না। পরে সরকার আবার নিজের ক্ষমতার ব্যবহার করলো, ব্যবহার করে আইন নিজেরা বসালো। তো ফাতেমাকে, এই যে একটু আগে আপনি বললেন ফাতেমাকে দিয়েছে, কোন আইন দিয়েছে? ফাতেমাকে কোন আইনে দিয়েছেন আপনার বলেন? সে কোন আইন নেই, দিয়েছেন আপনারা। সরকার চাইলে আইন ঠিক করতে হবে। মানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 111 সময় চিকিৎসার জন্য সরকার চাইলে পারে, কিন্তু আপনারা কেন চাচ্ছেন না? মানে আপনারা কেন এই আবেদনটা করছেন না? তাহলে তো আপনারা বলতে পারেন আমরা সব রকম আবেদন করেছি। শেখ হাসিনাকে তো সাজা ছিলেন না, কোন আদালত তার বেল রিলিজ করে না। আচ্ছা, প্রধানমন্ত্রী শেষ করেন। সরকার যদি চায়, আমি চাবো দরখাস্ত দেবো, বিরোধিতা করবে, সরকার বিরোধিতা করবে, লাভটা কি হবে? সরকার চাইলে সবই হবে। সরকার মাইন্ডসেট এখন সিম্পল, সিদ্ধান্ত নিতে হবে প্রধানমন্ত্রী। আমি আইনমন্ত্রীর কথা বলবো না, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলবো না। মানে প্রধানমন্ত্রী কি চান? উনি চান চিকিৎসা, আর চিকিৎসা এই যুক্তকে বললেন, ফিরোজ ভাই বললেন, সাহেব মৃত প্রায় লোককে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? বাংলাদেশ চিকিৎসা ছিল না। রাষ্ট্রপতি ঘুরে আসছেন,
দুইটা দেশে চিকিৎসা করে আসছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ছিল না, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ছিলেন না। আর দলের এটা ব্যক্তি চিকিৎসার প্রশ্নে আপনি যদি সরকার প্রধানমন্ত্রী চায়, যদি চায় না বেগম খালেদা চিকিৎসা হোক, চায় বা চায় না, কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম যে আপনাদের হাতে যে অপশনগুলো আছে আপনারা কেন সেগুলো অ্যাভেইল করছেন না? উনি যদি চায় যদি চিকিৎসা হবে বিদেশে, উনি যদি চায় না বেগম খালেদা মেনে ফেলবেন। আপনারা আবেদন করবেন না, সরকার অটোমেটিক্যালি দণ্ডভোগ করতে দেবে। তাহলে বাইরে যাওয়ার সুযোগ দেবে না। উনি যদি চান বেগম খালেদা মরে যাক। আচ্ছা, দণ্ড মওকুফের জন্য আবেদন কেন করতেছেন না, এটা একটু বলবেন মেহেরবানি করে। জি, এটা একটু বলবেন আবেদনটা কেন করছেন না? উনি কি চান? বেগম খালেদা মেরে ফেলতে চান, এখন চিকিৎসা করতে চান, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে হবে না। এবং কি করছে টাকা করছে ভালো, তা করছে ধন্যবাদ ওনাকে প্রধানমন্ত্রী। আরো তা বাঁচাতে হবে প্রথম, তার জীবন মরণের সংকট এই জায়গায় চলে আসছে এবং দায় দায়িত্ব দিতে হবে, আবেদন দিতে হবে। জি, দায় দায়িত্ব সব মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার নেবে। মানে আমি বলছিলাম আপনারা চালান, সাজা আপনারা দিচ্ছেন। জি, আদালত সাজা দিয়েছেন, আদালতের প্রশ্ন না যায়। ব্যারিস্টার মাহমুদুল খোকন, দায় দায়িত্ব সরকারের। একইভাবে প্রধানমন্ত্রী কি চান, উনি যদি মেরে ফেলতে চান, প্রধানমন্ত্রী চান বিধায় তো তাকে সর্বোচ্চ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করিয়েছেন, বাসায় নিজের মতো করে ট্রিটমেন্টের ফ্যাসিলিটি দিয়েছেন। প্রধানমন্ত্রী চান বিধায় তো এটা করেছেন। মন্ত্রী কি বললেন? ইটস পার্লামেন্ট ফর গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার হ্যাজ দ্য পাওয়ার, অল পাওয়ার। জি, কিন্তু এটা স্পষ্ট ব্যারিস্টার মাহমুদুল খোকন প্রাইম মিনিস্টারের পাওয়ার, প্রাইম মিনিস্টার চাইলে দিতে পারেন। আপনার এই বক্তব্যটা আমরা নিয়ে নিচ্ছি, এটি একদম স্পষ্ট হয়েছে। ব্যারিস্টার মাহমুদুল খোকন, মানবিকতার সব দায় আপনারা সরকারের উপর কেন দিচ্ছেন? যদি এই প্রশ্নটা গতকাল বা পরশুদিন আমার অনুষ্ঠানে শামীম ওসমান এমপি বলছিলেন যে তার পুত্র তারেক রহমান, তিনি তো তার মায়ের জন্য আসলেন না বা তার পুত্রবধূ দেশে আসলেন না, তিনি নিজেও একজন বিশিষ্ট চিকিৎসক, তারা তো মানবিকতার জায়গাটা আসলো না। বিএনপি বলছেন তার পুত্রের বিরুদ্ধে মামলা আছে, উনি বলছেন কোনো মামলা নাই। হ্যাঁ, ওনার স্ত্রীর বিরুদ্ধে, তার স্ত্রীর বিরুদ্ধে মামলা আছে, উনি বলছেন আমি শুনছিলাম মামলা নাই বলছে। আচ্ছা, হ্যাঁ, সঠিক নয় এটা। যাই কিনা এখন আমার যেটা হলো চিকিৎসা, আমরা আশা করি প্রধানমন্ত্রী মানবিক হবে, আরো মানবিক হবে। সবাই মামলা ফেস করতে পারতেছে, শুধু ওনারাই দেশে আসবেন না, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ। আপনাদের ভালো আইনজীবী মাননীয় মন্ত্রী, সাধ্যময় করে এনেছেন আপনি। এই প্রশ্নের উত্তরটা আমি অবশ্য পাইনি। ব্যারিস্টার মাহমুদুল খোকন, মামলার ভয়ে তারেক রহমান বা তার পুত্রবধূ জুবাইদুর রহমান আসছেন না। ব্যারিস্টার মাহমুদুল খোকন, খালেদা জিয়া গেলে আসবেন, তার কি নিশ্চয়তা আছে? মানে মামলার ভয় তারেক রহমান এবং খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদুর রহমান দেশে আসছেন না, কিন্তু তার মানে বেগম জিয়াকে যদি যেতে দেওয়া হয়, যদি সরকার চায়, আপনি যেটা বলছেন, তিনি ফিরবেন, নিশ্চয়তা আছে? ডেফিনেটলি ওয়ানের কথা মনে আছে নিশ্চয়ই। আজকে মানে প্রধানমন্ত্রী পারলে মুক্তি দিয়ে চলে গেছে দেশের বাইরে, বেগম খালেদা যায় নাই। আমি গেছিলাম ওনার মধ্যে, লাস্ট উনি যে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সাব জেলে বলছে না আমি দেশে চিকিৎসা করাবো। জনগণ আমাকে 3 বার ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, জনগণের ছেড়ে আমি কোথাও যাবে না। এবং উনার কারণে বাংলাদেশে ম্যানেজ তো হয় নাই। প্রথমবার উনি শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডন থেকে আসতে দিচ্ছিল না, বেগমদের পক্ষে মামলা করেছিলাম। সমাজ সাহেব মনে আছে নিশ্চয়ই, বিচারিত ওয়াপি অর্ডার দিয়েছিল। পুরো বিষয়টা শুনতে শোনার মতো সময় আজকে একদমই নাই। আমি কাজী ফিরোজ এমপির কাছে শেষ মন্তব্যটা নিতে চাই। মানে তারেক রহমান দেশে ফিরবেন, সেই নিশ্চয়তা না থাকলেও বেগম জিয়া ফিরবেন, আপনি বলছেন। আমরা এই বিষয়টা জোর করে কেন আপনারা উনি বাংলাদেশে থাকতে চায়, আপনারা কেন জোর করে বাইরে পাঠাতে চাচ্ছেন? কাজী ফিরোজ এমপি, একদম শেষ একটা বক্তব্য যদি আপনি যোগ করেন। উনি বাংলাদেশের সকল চিকিৎসা সুযোগ নিতে চাচ্ছে, আপনি বলতেছেন উনি বাংলাদেশের চিকিৎসা নিতে চায়। আমার মনে হয় কাজী ফিরোজ এমপি আপনার মন্তব্য নিতে পারবো না। না, চিকিৎসা তো ট্রিটমেন্ট করতে হবে বাইরে। আর ব্যাক করবে কিনা সরকার তো বাইরে যায়। বেগম খালেদা চলে গেলে দেখে না আসে, সরকার বাইরে যায়। কেউ শেখ হাসিনাকে এত কোনো চেনেন না। শেখ হাসিনা কোথায় থাকলেন না থাকলেন তার বাবা পরিবারের মৃত্যুকে কাঁধে নিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। 21 বারের হামলার পরে শেখ হাসিনা কারো কাছে সারেন্ডার করেন নাই। ওই কোথায় তো গেলেন, কে আসলেন, এটাকে পরাভব মেনে শেখ হাসিনা রাজনীতি করেন। জি, অনেক ধন্যবাদ কাজী ফিরোজ এমপি। আপনার শেষ মন্তব্যটুকু যুক্ত করবার সময় আর পেলাম না। অনেক ধন্যবাদ কাজী ফিরোজ এমপি, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার মাহমুদুল খোকন ধন্যবাদ, মাননীয় মন্ত্রী, আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাউন্ট থেকে। ধন্যবাদ দর্শক সবাইকে।